এই বঙ্গোপসাগরের অভ্যন্তরে যে খনিজ সম্পদ আছে সেটার জন্য তারা হাত বাড়িয়েছে। এখানে আধিপত্য করে আসছে দীর্ঘদিন থেকে চীন, এখানে আধিপত্য করে আসছে ভারত, এখানে সেই মার্কসিস্ট দেশ রাশিয়া, তারাও চাচ্ছে এখানে আরো কঠোর একটা নিয়ন্ত্রণ এখানে নিতে। অর্থাৎ বিভিন্ন পরাশক্তির একটা এখানে একটা খেলা, একটা রঙ্গমঞ্চ এখানে প্রস্তুত হচ্ছে এই ছোট্ট একটা বাংলাদেশকে কেন্দ্র করে। তো এখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে, এটা আমাদের বর্তমান যিনি গভর্নমেন্টের যিনি প্রধান আছেন তিনিও বলছেন যে যুদ্ধের জন্য অর্ধেক প্রস্তুতি না, আমাদেরকে পূর্ণ প্রস্তুতি নিতে হবে, এই কথা বলছেন। কঠিন সময় আসছে, ওয়াকারুজ্জামান সাহেব, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও বলেছেন। তাহলে এই অবস্থায় আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে অবশ্যই একটি শারীরিক প্রশিক্ষণ, ন্যূনতম সামরিক প্রশিক্ষণ নিয়ে রাখা উচিত, যেন দেশের দুর্যোগে, দেশের বিপদে তারা দাঁড়াতে পারে, তারা যেন জাতির বোঝা না হয়ে জাতির রক্ষাকারী হয়। তো সেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় থাকা উচিত। আত্মরক্ষার জন্য যে শিক্ষা, সেটাও থাকা উচিত। দুর্বৃত্তের আক্রমণ থেকে যেন আমাদের নারীরা, আমাদের ছেলেরা নিজেদেরকে রক্ষা করতে পারে। তো এটা আমাদের প্রস্তাবনার মধ্যে একটি। এক নম্বর হচ্ছে সিস্টেম চেঞ্জ করতে হবে। সেই সিস্টেমের মধ্যে একটি বড় অংশ হচ্ছে শিক্ষা। যে শিক্ষা আমাদেরকে একটা নৈতিক চরিত্রবান মানুষ, আদর্শ মানুষ তৈরি করে দেবে। নয়তো এই জায়গায় যে লোকটাই যাক, সেই যে এই কাজটা করবে। অসৎ মানুষ সুযোগ পেলেই অসততা করবে। তো ইসলাম আমাদের যে ধর্ম, ইসলাম আমাদেরকে যে শিক্ষাটা দেয় যে আমি যেখানে আছি আল্লাহ আমার সঙ্গে আছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, তোমার যে প্রাণ ধমনী, সেই প্রাণ ধমনীর থেকেও আমি তোমার নিকটে, তিনি সর্বদা আমাকে দেখছেন। এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা তো পাশ্চাত্য থেকে আনা, যেটা লর্ড মেকলে, যেটা আমরা দেখেছি যে তিনি এটা তৈরি করেছেন যেন আমরা তাদের মতো হয়ে যাই। এবং তারা কিন্তু ধর্মভিত্তিক সভ্যতায় বিশ্বাসী না, তারা বস্তুবাদী সভ্যতা রেনেসার মাধ্যমে তারা তৈরি করেছে। তাহলে বস্তুবাদ এবং ধর্ম সম্পূর্ণ বিপরীত, এবং আমরা তাদেরকে আপ্রাণ কপি করার চেষ্টা করতে করতে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। আমরা এত দুর্নীতি, এত কিছু লুণ্ঠন, এর পিছনে কারণ হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থার ভিতরে বস্তুবাদ। 2010 থেকে 2024 সাল পর্যন্ত জলবায়ুর ক্ষয়ক্ষতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট বিসিসিটি এর অনুমোদিত মোট 891টা প্রকল্প। এই 891টা প্রকল্পে বাংলাদেশ সরকার মোট বরাদ্দ করেছিল 3,896 কোটি টাকা। কিন্তু পত্রিকার সংবাদ হচ্ছে এই 3,896 কোটি টাকা থেকে 2,112 কোটি টাকা অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অপচয় এবং আত্মসাৎ হয়েছে। অর্থাৎ মোট যে বরাদ্দ হয়েছে আমাদের টাকা, কিন্তু আমাদের টাকা, এই টাকার 54.18% মানুষের পকেটে চলে গেছে। ক্লাইমেট চেঞ্জ, আমরা ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে বুঝি, কিন্তু ক্লাইমেট চেঞ্জটা সাধারণ মানুষের হাতের আওতায় না। ক্লাইমেট চেঞ্জ একটা অনেক বড় বিষয়, যেটা সরকারি প্রকল্প ছাড়া করা যায় না। এটা অনেক বড় বিষয়। এই ফাঁকিটা দিয়ে আমাদের বাংলাদেশের মানুষ, কিন্তু বিদেশের মানুষ না, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের 54% টাকা, সরকারের টাকা নিয়ে চলে গেছে। এই মানুষগুলো শিক্ষিত মানুষ। আমরা শিক্ষা ব্যবস্থার প্রবলেম কোথায় খুঁজতে হলে আমাদের এই পরিসংখ্যানগুলোকে দেখতে হবে। আর এটা হচ্ছে বাংলাদেশের অসংখ্য প্রকল্পের মধ্যে একটা ছোট একটা বিষয় আমি বললাম। প্রত্যেকটা জায়গায় আপনারা নক করবেন, সেই জায়গায় একই দৃশ্য। কেমন? লন্ডন ভিত্তিক ফিনান্সিয়াল টাইমস, একটা বড় পত্রিকা ফিনান্সিয়াল টাইমস, এই পত্রিকাতে বাংলাদেশের যে অর্থ পাচার নিয়ে প্রসঙ্গ এসেছে, সেখানে আমাদের বিগত যে সরকার শেখ হাসিনার 15 বছরের একটা পরিসংখ্যান এসেছে। সেখানে বলা হয়েছে যে এই টাইমে $234 বিলিয়ন আমাদের বাংলাদেশের বাজেট, $234 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশের টাকায় যদি কনভার্ট করি 28,54,800 কোটি টাকা লুট হয়েছে, যেটা প্রত্যেক বছরে $16 বিলিয়ন করে পড়েছে চোর। এই শিক্ষিত মানুষ, কিন্তু আমরা এখানে এই শিক্ষা ব্যবস্থারই সবাই ফসল। তারা প্রতি বছর এই দরিদ্র দেশের, হতদরিদ্র দেশের মানুষের, যাদের পেঁয়াজের দাম 10 টাকা বাড়লে যাদের চিন্তা করতে হয় যে পেঁয়াজ না খেয়ে থাকবো, সেই দেশের $16 বিলিয়ন পাচার করে দিয়েছে। এই যে ব্রিটিশরা, তারা যে আমাদেরকে শিক্ষা ব্যবস্থা দিয়ে গেল,
এই শিক্ষা ব্যবস্থার বুনিয়াদ সেই লর্ড মেকলে 1813। তারা সেই 1947 পর্যন্ত 6বার তারা বিভিন্ন শিক্ষা কমিশন তারা সেখানে তৈরি করেছেন। তারপরে এসেছে পাকিস্তান আমলে আমরা শুনেছিলাম পাকিস্তানি নেতারা বলেছিল যে ইসলাম দিবে, কিন্তু তারা বাস্তবে তারা কি করেছে, সেই ব্রিটিশদের তৈরি করা পদ্ধতিকেই তারা আরো কঠোরভাবে চালু করেছে এবং তারাও একটা উপনিবেশিক শাসন হিসাবেই আমাদেরকে 24 বছর শাসন করেছে। আমাদের দেশে আমরা সব জায়গায় তাদেরকে কপি করি, কিন্তু শিক্ষা ব্যবস্থায় আমরা রাজনীতি করার অবাধ সুযোগ দিয়ে দিয়েছি। যার ফলে কি হয়েছে দেখেন, যার ফলে আমাদের এখানে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। সেখানে প্রত্যেকটা জায়গায় সেশন জট হচ্ছে। আমাদের ছাত্রছাত্রীরা তারা কি করছে, যারা মেধাবী তারা দেখতে পাচ্ছে যে এখানে এডুকেশন নাই, ক্লাস হচ্ছে না, এখানে রাজনীতি হচ্ছে, ভোটাভুটি হচ্ছে, দলাদলি হচ্ছে। সুতরাং তারা কি করছে, তারা বাংলাদেশ থেকে লেখাপড়া যেহেতু হচ্ছে না, যাদের অর্থবিত্ত আছে তারা বিদেশ চলে যাচ্ছে। বাংলাদেশের মানুষের অর্থনীতি কতটুকু, বাংলাদেশের মানুষের সমাজের ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব কতটুকু, এখানে শিক্ষা উপকরণ কতটুকু সরবরাহ করার ক্ষমতা আমাদের আছে, আমাদের মানুষের চিন্তা ভাবনা কি, বিশ্বাস কি, এই সমস্ত কিছু তাদের থেকে আলাদা। তো তাদের শিক্ষা পদ্ধতি আমাদের একসাথে হবে কেন? তাদের শিক্ষা পদ্ধতিও হবে আলাদা। আমরা তাদের দেখে এগুলো কপি করে আনছি এবং কিছুদিন পরই দেখা যাচ্ছে সেটা ফেল করছে, ব্যর্থ হচ্ছে। আবার নতুন একটা সরকার আসছে, আসার সাথে সাথে আবার সেই আগের পদ্ধতি। বছরের জুন মাসে কোনোদিন শিক্ষা পাঠ্যপুস্তক কোনোদিন চেঞ্জ করে? পরকালে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং এর জবাব দিতে হবে। আমি যার টাকা চুরি করেছি তাকে সেই হক ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমার কিন্তু কোনো মুক্তি হবে না। এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা আমাকে কি সায়েন্স দিচ্ছে? এই শিক্ষাটাকে আমাকে ফিজিক্স দিচ্ছে, আমাকে কমার্স দিচ্ছে, অর্থনীতি দিচ্ছে না তো। এই শিক্ষাটা আমাকে দিচ্ছে ইসলাম, এই শিক্ষাটা আমাকে দিচ্ছে ধর্ম, সনাতন ধর্ম আমাকে এই শিক্ষা দিচ্ছে, ক্রিশ্চিয়ানিটি আমাকে এই শিক্ষা দিচ্ছে। তাহলে এই যে একটা মানুষ কিভাবে তার নৈতিক শিক্ষার জোরে সে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যেও নিজের সততা বজায় রাখতে পারে, সেই গ্যারান্টিটা দিচ্ছে ধর্ম। শিক্ষিত হলেই নাস্তিক হতে হবে? একজন মানুষকে আমরা যখন আশা করি যে সে উচ্চ শিক্ষিত, সে পিএইচডি ডিগ্রি করেছে, তার কাছে আমি ধার্মিকতা আশা করি না। তার কাছে আমি এটাই আশা করি যে সে হবে কেমন, সে ঈশ্বরে বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে। সে হবে কেমন, সে ইসলামের প্রতি, ধর্মের প্রতি উদাসীন হতে পারে। আমরা সেটাই ধরে নিয়েছি যে যত বেশি উচ্চশিক্ষিত হবে সে তত বেশি ধর্ম থেকে সে নিরুৎসাহিত হবে। কারণ ধর্মের যে কুপমণ্ডকতা, ধর্মের যে অন্ধত্ব আমাদের সামনে আজকে প্রকাশিত হচ্ছে এই তালেবানদের মাধ্যমে বা বিভিন্ন ধর্মীয় উগ্রবাদীদের মাধ্যমে, তাতে একজন মানুষ যার ভিতরে মনুষ্যত্ব আছে, মানবতা বোধ আছে, সে কখনো এই সাম্প্রদায়িক ধর্মকে, সে কখনো এই উগ্রবাদী ধর্মকে কখনো মন থেকে অ্যাকসেপ্ট করতে পারে না। এ কারণে আমরা মনে করি যে এখানে শিক্ষা নিয়ে একটা সমন্বয়ের একটা দরকার। যে আসলে আমরা যেটা ভাবি যে শিক্ষিত হলেই সে ধর্ম বিমুখ হবে, ব্যাপারটা আসলে তেমন নয়। কিন্তু এই যে মানুষগুলো বিদেশে যাচ্ছে, তারা কিন্তু বাংলাদেশের কোনো কাজে আসছে না। তারা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আছে এবং তারা যে রেমিটেন্স পাঠাচ্ছে তাও কিন্তু না। রেমিটেন্সও পাঠাচ্ছে না। রেমিটেন্স পাঠাচ্ছে যারা মিডল ইস্টে যাচ্ছে, যারা শ্রমিকের কাজ করছে, সেই নাগরিকরা যারা, তারা অনেকে রেমিটেন্স পাঠাচ্ছে, কিন্তু যারা উচ্চশিক্ষিত তারা রেমিটেন্সও পাঠাচ্ছে। তাহলে বাংলাদেশে কি লাভ হলো? তাদের প্রত্যেকের এই উচ্চশিক্ষা দেওয়ার পিছনে গভর্নমেন্ট ভর্তুকি দেয়। তারা আর কত টাকা দেয়? গভর্নমেন্ট ভর্তুকি দেয়। এক একজন স্টুডেন্টের পিছনে বছরে লক্ষ লক্ষ টাকা ভর্তুকি দিচ্ছে গভর্নমেন্ট। সেই টাকা আমরা কেন ইনভেস্ট করছি তাদের পিছনে? তারা তো চলে যাচ্ছে। তাহলে এই সমস্যা থেকে তো আমাদেরকে বাঁচাতে হবে। এবং শুধু তারা চলেই যাচ্ছে তা কিন্তু না। গত 54 বছরে আমরা দেখেছি এই যে কোটি কোটি বিলিয়ন ডলার যে দুর্নীতি করছে, তারাই করছে, এই শিক্ষিত শ্রেণী করছে। তাহলে আমাদের শিক্ষা সম্পূর্ণরূপে একটা জলাঞ্জলি হচ্ছে, জলাঞ্জলি। আজকের